সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আহত শিক্ষার্থী আবুল কাশেম খানের মরদেহ রাজবাড়ীর মাঠে এসে পৌঁছেছে। মরদেহ পৌঁছার পর ক্ষোভ জানান স্বজন ও প্রতিবেশীরা। সেখানে আরেকটি জানাজার পর তাকে দাফন করা হবে। তবে জানাজা শেষে তাকে আবার নেওয়া হবে কলমেশ্বর এলাকায়। এরই মধ্যে রাজবাড়ীর মাঠে জানাজার প্রস্তুতি শুরু হয়েছে। মাঠে জড়ো হয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা। গত 7 ফেব্রুয়ারি এই হামলার ঘটনায় অন্তত 15 জন আহত হন। এদের মধ্যে 6 জন ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। গাজীপুরের পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার। ইকবাল, কাশেমের মরদেহ তো পৌঁছেছে সেখানে, দাফন কখন হবে, কি বলছেন সেখানকার মানুষ, এবং নতুন কোনো কর্মসূচি আজ দেয়া হবে কিনা? আমরা সহকর্মী ইকবাল আহমেদ সরকারের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো যান্ত্রিক ত্রুটির কারণে তার কথা শুনতে পাচ্ছি না। এর আগে দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেই সাথে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করারও দাবি জানান তারা। গাজীপুরে সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আবুল কাশেমের জানাজায় যোগ দিয়ে এসব কথা বলেন তারা। নজরুল ইসলামের প্রতিবেদন। বুধবার রাত 9টার কিছু পরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকায় মুড়িয়ে আনা হয় গাজীপুরে হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আবুল কাশেমের মরদেহ। সেখানে জানাজা শেষে লাশের কফিন নিয়ে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জানাজার আগে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব বলেন, জুলাই অভ্যুত্থানে পরাজিত আওয়ামী লীগকে কোনোভাবেই দেশে ফিরতে দেয়া হবে না। সেই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবার আর বিন্দু পরিমাণ কোনো অধিকার রাখে না। এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারাকে সরকারের ব্যর্থতা মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। দ্রুত আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান তিনি। এই 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের এই ভূখণ্ডের মধ্যে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো। আমরা একসাথে থাকতে পারি না। এদিকে কাশেমের মৃত্যুর ঘটনায় সারা দেশের প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে গায়েবানা জানাজা এবং আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিলের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। গেল শুক্রবার গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আহত হন কাশেম খান। বুধবার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নজরুল ইসলাম, ৭১
ঢাকা। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের বাহিনী ও আওয়ামী লীগ 1400 মানুষকে হত্যা করেছে। আহত করা হয়েছে কয়েক হাজার মানুষকে। নিহতদের 78%ই গুলিতে মারা গেছে। এদের 12 থেকে 13%ই শিশু। দুপুরে সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্ক। এছাড়াও গুম, নির্যাতন, চিকিৎসাহীনতা, নারীর বিরুদ্ধে সহিংসতা, মত প্রকাশে বাধা সহ মানবাধিকার লঙ্ঘনের নানা প্রমাণ পেয়েছে কমিশন। আরও জানাচ্ছেন নূরনবী সরকার। জুলাই গণহত্যার ঘটনায় অন্তর্বর্তী সরকারের অনুরোধে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছিল জাতিসংঘ। এই কমিটি অভ্যুত্থানের আগে ও পরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সরজমিনে তদন্ত, তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্টদের সাক্ষাৎকারের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত ওই রিপোর্টে বলা হচ্ছে, শেখ হাসিনা, তাঁর দল, তার সরকারের মন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনী 1400 মানুষকে হত্যা করেছে, আহত করেছে কয়েক হাজার মানুষকে। শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাপক হারে আকস্মিক গ্রেপ্তার, আটক, নির্যাতন, রাজনৈতিক নেতৃত্ব ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞান, সমন্বয় এবং দিক নির্দেশনার মাধ্যমে সংঘটিত হয়েছিল। এসব আন্দোলন দমনে কৌশলের অংশ ছিল। নিহতের 78%ই গুলিতে প্রাণ হারান। এদের মধ্যে 12 থেকে 13% শিশু। গুম, নির্যাতন, চিকিৎসাহীনতা, মত প্রকাশ নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় বাহিনীর বেআইনি দমনে মানবতা বিরোধী অপরাধের নানা উপাদান খুঁজে পেয়েছে কমিটি। আমরা মানবতা বিরোধী অপরাধের উপাদান পেয়েছি। আন্দোলনকারীদের বিরুদ্ধে বল প্রয়োগ ছিল খুবই নিষ্ঠুরতম। আন্দোলনকারী সমর্থকদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ চালিয়েছে। প্রতিহিংসার বশবর্তী হয়ে হাসিনা সরকার, প্রশাসন, সাধারণ মানুষ, ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে যে অপরাধ সংগঠন করেছে তা বাংলাদেশ ও আন্তর্জাতিক আইনে অপরাধ। এসব অপরাধের প্রতিকার হিসেবে 15টি সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। আন্তর্জাতিক মানদণ্ডে বিচার, তবে মৃত্যুদণ্ড রহিত করার সুপারিশ করেছে এই কমিশন। সত্য উন্মোচন করতে হবে, তদন্ত করতে হবে, বিচার করতে হবে প্রশ্নাতীতভাবে। আমরা বলেছি, আহতদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ, চিকিৎসা দিতে হবে। এমনভাবে আইন প্রয়োগের ব্যবস্থা করতে হবে যেন আর কখনো কেউ এমন সব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটাতে পারে। আইন সংশোধন করে রোম প্রটোকল মেনে ট্রাইব্যুনালের বিচারে মৃত্যুদণ্ড রহিত করতে হবে। সংবাদ সম্মেলনে জাতিসংঘ হাই কমিশনার বলেন, নতুন বাংলাদেশের ভিত্তি হবে সার্বজনীন মানবাধিকার নিশ্চিত করা। সেটি অন্তর্বর্তী সরকারকেই নিশ্চিত করতে হবে। নূরনবী সরকার, 71, ঢাকা। বিদেশি কূটনীতিকদের সাথে বিএনপির বৈঠক হবার কথা রয়েছে আজ। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠকটি হবে। এই বিষয়ে খবর রাখছেন সহকর্মী শফিকুল হক, যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শফিকুল, কোন দেশের কূটনীতিকদের সাথে বৈঠকটি হবে? এতে কি কি বিষয়ে আলোচনা হতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা? ইতিমধ্যে বৈঠকটি শুরু হয়ে গিয়েছে। বেলা 11টায় গুলশানে চেয়ারপারসনের যে রাজনৈতিক কার্যালয় রয়েছে, সেই রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিবের সাথে আজকে দেখা করতে এসেছেন ব্রিটিশ ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যান, এবং ইতিমধ্যেই সেই বৈঠকটি শুরু হয়েছে। বিএনপি মহাসচিবের সঙ্গে আরও উপস্থিত রয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এবং আপনি জানেন যে গত 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পরে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির যেই গুরুত্ব যেটি বেড়েছে তার চিত্র আমরা দেখতে পেয়েছি, এবং প্রায় প্রতি সপ্তাহেই বিদেশি কূটনীতিকদের সাথে এই গুলশানে বিএনপির যিনি মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার সঙ্গে কিন্তু বিভিন্ন দেশের কূটনীতিক সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে এসে বৈঠক করছেন। এবং তারই ধারাবাহিকতায় আজ আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ ভারপ্রাপ্ত হাই কমিশনার যিনি রয়েছেন জেমস গোল্ডম্যান, তিনি এখানে এসেছেন। এবং কি বিষয়ে আলোচনা হবে? মূলত কূটনীতিকদের সাথে আলোচনা। এর আগে আমরা যেটি দেখতে পেয়েছি যে সবার আলোচনায় গ্রহণ পাচ্ছে নির্বাচনের বিষয়টি, এবং কত দ্রুত সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা যাবে, সেই বিষয়গুলো আসলে কূটনীতিকরা বিএনপি মহাসচিবের কাছে জানতে চান, এবং সেই পরিবেশটি কতটা সৃষ্টি হচ্ছে, এসব বিষয়ে আলোচনা
হয় আজকেও এই বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে আমরা ধারণা করছি। এবং এছাড়াও আপনি জানেন যুক্তরাজ্যের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের যে বাণিজ্যিক যে চুক্তিগুলো রয়েছে সেসব বিষয়ে আলোচনায় প্রাধান্য পায়। সেসব দেশ থেকে যে বিনিয়োগগুলো আসে তারা আসলে চায় যে একটি স্বস্তি চায়, সেক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া কিন্তু সেই আস্থার জায়গাটা তাদের কাছে থাকে না। সেসব বিষয় আসলে বৈঠকে গুরুত্বপূর্ণ স্থান পাবে বলে আজকেও আমরা সেই বিষয়ে এখন পর্যন্ত জানতে পেরেছি। তো বৈঠকটি এখনো চলছে। বৈঠক শেষে আজ আমরা যেটি জানতে পেরেছি, দলের পক্ষ থেকে জানানো হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সংবাদ সম্মেলন করে কি বিষয় আসলে বৈঠক হলো সেই বিষয়গুলো আমাদেরকে জানাতে পারেন। তো আমরা রয়েছি গুলশান কার্যালয়ে। এখন পর্যন্ত আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে মূলত আজকের এই বৈঠকে নির্বাচনের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেতে যাচ্ছে। তো অদিতি, এখন পর্যন্ত এই ছিল গুলশান থেকে। শফিকুল, আপনি খবর রাখছেন নিশ্চয়ই, বৈঠক পরবর্তী তথ্যগুলো আপনার মাধ্যমে আমরা জানতে পারবো। দর্শক, সহকর্মী শফিকুল হক বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সাথে। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুদিনের সফরে দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার স্থানীয় সময় রাত 10:30 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী এবং আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহ মিশন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের প্রায় 30 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং 80টিরও বেশি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেবেন। সামিটে ডক্টর মোহাম্মদ ইউনূস বৈশ্বিক নানা চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক বিষয়গুলোতে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথেও তার বৈঠকের কথা রয়েছে। প্রধান উপদেষ্টার দুবাই সফরে প্রবাসী বাংলাদেশিদের ভিসা জটিলতার সমাধান এবং দক্ষ জনশক্তি রপ্তানি ও বিনিয়োগ সম্ভাবনার দুয়ার খুলবে বলে আশা করছেন প্রবাসীরা। আগামী 14 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে আজও রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। সেখানে আছেন সহকর্মী মাইনুল মারুফ, আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাইনুল, আজ কি কর্মসূচি আছে তাদের? এর আগে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সাথে শিক্ষকদের একটি বৈঠক ছিল, সেই বৈঠকে কি আলোচনা হয়েছে এবং এরপরও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন কেন? টানা 8ম দিনের মতো কিন্তু প্রাইমারি স্কুলের এই শিক্ষকরা আছে কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে তাদের যতক্ষণ পর্যন্ত নিয়োগ কনফার্ম করা না হবে, নিশ্চিত করা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে কিন্তু আমরা দেখেছি যে গত 6 ফেব্রুয়ারি তাদের নিয়োগ স্থগিত করে হাইকোর্ট একটি রায় দেয় এবং সেই রায়ের পর থেকে কিন্তু তারা আন্দোলনে নামে এবং সেই আন্দোলন কিন্তু এখনো চলমান আছে। এবং তাদের সাথে কিন্তু সচিবালয়ে একটি বৈঠক হয়েছিল, তাদেরকে সচিবালয় থেকে আশ্বাস দেওয়া হয়েছে। সচিবালয় থেকে তারা যেমনটা আমাদের জানিয়েছেন যে তাদেরকে বলা হয়েছে তাদের হাইকোর্টের যেহেতু রায়, সেই রায়ের বিরুদ্ধে তারা আপিল করেছেন। তারা প্রত্যাশা করছেন যে আপিলের যে ফলাফল আসবে তাদের পক্ষে হয়তো আসতে পারে, আপিল করলে বিধিমালা অনুযায়ী তারা হয়তো নিয়োগ পাবেন। এবং সচিবালয় থেকে তাদের এই আশ্বাসও দেওয়া হয়েছে যে যদি রায় পক্ষে আসে, আপিলের রায় যদি পক্ষে আসে তাহলে তারা নিয়োগ পাবেন। তবুও তারা বলছেন যে হাইকোর্ট থেকে যেহেতু স্থগিত করা হয়েছে, তারা হাইকোর্টের রায়কে তারা বলছেন যে তাদের সাথে এটা ঠিক হয়নি এবং তারা সেই পরবর্তীতে কিন্তু তারা আন্দোলনে নামেন এবং তার ধারাবাহিকতা কিন্তু এখনো তারা আন্দোলন করে যাচ্ছেন এবং এখনো কিন্তু এখানে বেশ কয়েকজন শিক্ষকই আছেন এবং তারা আজও এখানে আছেন এবং তাদের কর্মসূচি চলমান। এবং মূলত ঢাকা এবং চট্টগ্রামের 6531 জন শিক্ষকের কিন্তু মানে যারা তৃতীয় ধাপে নিয়োগপ্রাপ্ত তারাই মূলত এখানে তাদের নিয়োগটা স্থগিত করা। আমি একজন আন্দোলনকারীর সাথে কথা বলতে চাই, তার কাছে বাকি ঘটনা জানতে চাচ্ছি। আসলে আজকে আমরা 8 দিন যাবত আমাদের অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমরা কোনো দাবি নিয়ে আসি নাই, আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য আসছি। আপনি যদি বলেন এটা কিভাবে অধিকার, 2023 সালের আমাদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে 46,000 প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়। এই
এই 46,000 প্রার্থী থেকে 6,531 জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়। বর্তমান সরকারের আমলে আমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা রেজাল্ট পাবলিশ হতে দেরি হচ্ছিল। তখন আমরা অধিদপ্তরের সামনে একটা মানববন্ধন করি। মানববন্ধনে আমাদের একটাই দাবি ছিল, যে কোনো উপায়ে আমাদের রেজাল্ট প্রকাশিত হোক। পরবর্তী নিয়োগে তারা যেমনটা বলছিলেন যে তাদের নিয়োগের যাবতীয় কার্যক্রম কিন্তু সম্পন্ন হয়ে গেছিল। এমন অবস্থাতে কিন্তু কয়েকজন মিলে 31 জন হাইকোর্টে একটি রিট করে এবং সেই রিটের পরে কিন্তু তাদের নিয়োগ 6 মাসের জন্য স্থগিত করা হয়। এবং স্থগিত করার যে প্রক্রিয়া, তারা বলছেন যে তাদের যে নিয়োগ তারা 2023 সালের বিধিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত এবং 2023 সালের প্রজ্ঞাপনে তাদের চাকরি হয়েছিল। এই কারণেই তারা এই দাবিটিকে যৌক্তিক এবং দাবিটি নিয়ে 8 দিনের মতো অনড় অবস্থানে তারা রয়েছেন। আমরা এই মুহূর্তের খবর জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সবশেষ খবর জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে যে বিক্ষোভ চলছে শাহবাগে, সেই খবর জানছিলাম সহকর্মী মাইনুল মারুফের কাছ থেকে। আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক থাকার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন লন্ডনে নবনিযুক্ত হাই কমিশনার আবিদা ইসলাম। লন্ডনে ৭১-এর প্রতিনিধিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অ্যাসাইলামের জন্য তার বিরুদ্ধে এমন অভিযোগ তুলে বিক্ষোভ করা হচ্ছে। এ সময় আবিদা ইসলাম জানান, পাচার হওয়া অর্থ ফেরত আনতে বাংলাদেশ ও যুক্তরাজ্য সরকার একসাথে কাজ করছে। ঠিক যে অভিযোগটা করা হয়েছে সেটা আসলে কি অভিযোগ ছিল, কারণ আমি অভিযোগটা সম্পর্কে আসলে বিশদ কিছুই জানি না। তো আমার যদি ব্যাপারে যদি স্পেসিফিক অ্যালিগেশন থাকে আমি সেটার উত্তর দিতে পারি। যেটা ছিল স্পেসিফিকলি আমি বলি, সেটা হচ্ছে যে আপনি সাউথ কোরিয়ায় আওয়ামী লীগের দলীয় মিটিং এ প্রটোকল ভেঙে, কূটনৈতিক প্রটোকল ভেঙে আপনি জয়েন করেছেন, এরকম কি কিছু হয়েছে? আমার তো মনে পড়ে না। নাই না, ডেমনস্ট্রেশন করতে পারে, ওই যে বললাম তাদের অভিযোগের কোনো ভিত্তি নেই। আমরা অভিযোগ দিচ্ছি না, তাদের অভিযোগ। তাদের কথা আপনি যে বলছেন তাদেরকে আমরা চিনি না, এবং অনেকের সাথে কথা হলো তারাও এই মানবাধিকার সংগঠনকে চিনে না। আগামী 2 মাসের মধ্যে সারা দেশে শুরু হচ্ছে মাদকাসক্ত জরিপ। এই জরিপে মাদকাসক্তদের প্রকৃত সংখ্যা যেমন জানা যাবে, তেমনি কেন তরুণ সমাজ মাদকের পথে পা বাড়াচ্ছে সেই তথ্যও মিলবে। উদ্যোগ নেওয়া যাবে মাদকাসক্তদের চিকিৎসা বা পুনর্বাসন নিয়েও। যদিও সামাজিক লোকলজ্জার ভয়ে মাদকাসক্ত নারীদের অনেকেই চিকিৎসা নিতে আগ্রহী নন। নারী মাদকাসক্তদের নিয়ে শাহনাজ শারমিনের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন 2য় পর্ব। মাদকাসক্ত নারীদের বেশিরভাগই বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী। স্কুল থেকে কলেজ বা বিশ্ববিদ্যালয় এদের মাদকে জড়িয়ে পড়ার অন্যতম কারণ পারিবারিক অবহেলা। বন্ধুদের সাথে কৌতূহল থেকেও অনেকে জড়িয়ে পড়েন মাদকের নেশায়। আসানা মিশনের এই কাউন্সিলর বলছেন, মাদকাসক্ত নারীদের বেশিরভাগই নানা রকমের মাদকসেবী। মাদকের সহজলভ্যতা আর পরিবার সহ নানা রকম হতাশাই তাদের মাদকে জড়িয়ে পড়ার অন্যতম একটি কারণ। ওরা ফার্স্টে দেখে যে আসলে কি, একটু খেয়ে দেখি তো, মানে নতুন নতুন শুনে ফ্রেন্ডদের থেকে হয়তো। আবার কিছু আছে স্যাডনেস কাটানোর জন্য, অ্যাংজাইটি কাটানোর জন্য, ফ্যামিলি ম্যাটার্সও আছে। ফ্যামিলি কিছু ক্রাইসিস যায় যেটা ওরা ফেস করতে চায় না এই মুহূর্তে। ওরা মনে করে যে আমি সাময়িক কিছুটা সময় হলেও তো আমি একটু রিলিফ পাচ্ছি এই জিনিসটা নিয়ে। সন্তানদের প্রতি উদাসীনতা, সহজেই টাকা পাওয়া, পাশ্চাত্য সংস্কৃতির প্রতি ঝোঁক, সমাজ ব্যবস্থার অবক্ষয় এদের মাদকের পথে ঠেলে দেয়। সহজেই তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বা কমিউনিকেশন সহজলভ্য হওয়ার কারণে তারা সহজে সংগ্রহ করতে পারছে, এবং দেখা যায় যে বিভিন্ন স্কুল কলেজের আশেপাশে এই ধরনের কেন্দ্র থাকে এবং অনেক সময় তারা নিয়েও আসে সাপ্লায়ার হিসেবে। দেশে মাদকাসক্তদের নিয়ে কোনো গবেষণা নেই, জানা নেই এদের প্রকৃত সংখ্যাও। তারপরও সামাজিক নানা লক্ষণ বলছে দেশে নারী ও শিশুদের মাদকাসক্তের সংখ্যা বাড়ছে। আমাদের দেশেও এইভাবে গবেষণা হয়নি, কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে গবেষণা হয়েছে। সেখানে দেখা যায় যে শিশু মাদক গ্রহণকারীর সংখ্যা বেড়ে যাচ্ছে, নারী মাদক গ্রহণকারীর সংখ্যা পুরুষের তুলনায় বেড়ে যাচ্ছে র্যাপিডলি। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গড় হিসাব বলছে দেশে 70 থেকে 80 লাখ মাদকাসক্ত আছে। তবে বয়স ও লিঙ্গভেদে এদের সংখ্যা সহ বিস্তারিত কোনো তথ্য উপাত্ত নেই। তাই প্রথমবারের মতো সারা দেশে মাদকাসক্ত জরিপ শুরু করতে যাচ্ছে অধিদপ্তর। আমাদের সরকারিভাবে কোনো পরিসংখ্যান এই মুহূর্তে হাতে নেই যে কত মাদকাসক্ত, কতজন নারী পুরুষ বা শিশু। তবে আমরা একটি জরিপ পরিচালনা করব। এই অর্থবছরের মধ্যেই আমরা একটি জরিপ কাজটি শেষ করতে পারবো। এই জরিপ কাজটি শেষ হলে মাদকাসক্তের মোট সংখ্যা, নারী পুরুষের সংখ্যা বা শিশুর সংখ্যা সব জানা যাবে।
বর্তমান হিসাব বলছে মাদকাসক্তের মধ্যে শতকরা 91% কিশোর ও তরুণ। পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সচেতনতাই পারে এই সংকট থেকে প্রজন্মকে রক্ষা করতে। শানা শারমিন, ৭১, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপির একটি প্রতিনিধি দল সাংবাদিকদের সাথে কথা বলছে। আমরা সরাসরি শুনে নেব তাদের বক্তব্য। এই হত্যার সঠিক বিচার চাই। এই বিচারের জন্য আমরা চেয়েছি, আপনারা জানেন যে সারা বাংলাদেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সপক্ষে যে বিএনপি যে সমর্থন দিয়েছিল, সেই সমর্থনের পরিপ্রেক্ষিতে আমাদের যে সমস্ত লোক শহীদ হয়েছেন, ছাত্র সহ মূল দল সহ শহীদ হয়েছে, তাদের তালিকা আমরা জমা দিয়েছি। আমরা ন্যায় বিচার চাই। আমরা শেখ হাসিনার মধ্যে গায়েবী মামলা করে, মিথ্যা মামলা করে, ক্রস ফায়ারের নামে হত্যা করে, ওই মামলা যেভাবে তারা তৈরি সৃষ্টি করে আমাদেরকে লাখ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছিল, আমরা ওই মামলা দেই নাই। আমরা সত্য সঠিক একটা চিত্র তুলে ধরেছি আদালতকে। মাননীয় আদালত জানি আমাদের এই বিচার কার্যক্রম করার জন্য তদন্ত সংস্থা যে আছে আন্তর্জাতিক আদালত, তাদের কাছে প্রেরণ করবে, পাঠাবে, এর বিচার হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি। আমরা শেষে প্রশ্ন উত্তর দিব। আমরা ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যেই আমাদের সমন্বয়কের সদস্য সালাউদ্দিন সাহেব বলেছে, আমরা জুলাই অগাস্টের যে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল, যে আন্দোলনের মাধ্যমে আমরা দেশবাসী সবাই মিলে এই স্বৈর শাসককে পরাজিত করে আজকে একটি স্বাধীন বাংলাদেশ, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা পেয়েছি। এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের সাংবাদিক ভাইদেরকে। বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং স্মরণ করছি যারা এই জুলাই অগাস্ট ছাত্র জনতার আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, আমাদের সেই সমস্ত ভাইদের এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি যে আমরা আজকে এখানে এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে। কেননা এই আন্দোলনের শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৮ সাল থেকে যে আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনের শেষ পর্যায়ে এখানে এসেছিল জুলাইতে। সেই জুলাই ছাত্র আন্দোলনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একাত্মতা ঘোষণা করে। সেই ঘোষণার সময় আমাদের ছাত্র সংগঠন, আমাদের যুব সংগঠন, আমাদের বিএনপি সহ বিএনপির সমস্ত অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সেই জুলাই আন্দোলনে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা আন্দোলন করেছে। সেই আন্দোলনের ফসলই আমরা সেদিন এই স্বৈর শাসককে হটিয়েছি। এবং এই ঘটনার মধ্যে আমাদের এখানে নিহত হয়েছে 848 জন। যে বিএনপির নেতাকর্মী যারা নিহত হয়েছে, এই নিহতদের তালিকা আমরা ইতিমধ্যে জমা দিয়েছি। এবং এই প্রসিকিউশনকে আমরা সহযোগিতা করার জন্য আমরা সমস্ত ঘটনার পত্রিকার কাটিং, আমরা মামলার এজাহারের কপিও জমা দিয়েছি। আমরা 84টা এজাহারের কপি জমা দিয়েছি। এবং যেখানে যে ঘটনা ঘটেছে, যাদেরকে এই হত্যা করা হয়েছে, এই হত্যায় কে কোথায় ঘটনাস্থল, এবং আমরা তাদের সমস্ত তথ্য সহ এখানে জমা দিয়েছি। ইতিমধ্যেই যে কার্যক্রম শুরু হয়েছে, আমরা দেখেছি যে কিছু কিছু লোককে এই মামলার বাদী, এই মামলার আসামিদেরকে গ্রেপ্তার করা হয়। বিএনপির প্রতিনিধি দলের ব্রিফিং চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমরা। তুলা উন্নয়ন বোর্ডের একটি সহ 4টি জাতের তুলা চাষ হচ্ছে দেশের 45,000 হেক্টর জমিতে। প্রথমবারের মতো সুদান থেকে আনা 3টি উচ্চ ফলনশীল তুলার পরীক্ষামূলক চাষাবাদ শুরু হয়েছে দেশে। আকারে ছোট গাছগুলোতে 4 মাসেই ফলন এসেছে প্রচলিত জাতের চেয়ে দ্বিগুণ। নতুন 3টি জাতের তুলা বীজ নিয়ে আশাবাদী চাষিরা। ওমর ফারুকের ছবিতে তুলা চাষের সম্ভাবনা ও গুরুত্ব নিয়ে সুশান্ত সিনহার ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। 15 শ্রাবণ থেকে আর কি 31 শ্রাবণ পর্যন্ত আমাদের উপযুক্ত সময়। চুয়াডাঙ্গায় দামুরহুদা উপজেলার দর্শনায় প্রথমবারের মতো তুলা চাষ করেছেন কামরুজ্জামান কোয়েল। সরকারি প্রদর্শনীর মতো প্রচলিত 3টি জাতের পাশাপাশি পরীক্ষামূলকভাবে সুদান থেকে আনা অন্য 3টি জাতের তুলাও চাষ করেছেন তিনি। চাইনিজ ওয়ান, এটা আপনার ফলের গাঁথুনি এগুলা এখানেও দেখতে পাবেন। গাছগুলো অনেক ছোট, কিন্তু ফলগুলো হয়েছে অনেক বেশি। তো যেহেতু আমার প্রোডাকশন এই ফল যত হবে তত চাষি লাভবান হবে।
4 দফা বৃষ্টির কারণে চাইনিজ 1, চাইনিজ 2 সহ নতুন জাতের তুলার চারা রোপণে এবার দেরি হয়েছে। তারপরও প্রতিটি গাছে প্রায় গোড়া থেকে ডালে ডালে ঝুলছে ফুটে থাকা তুলা, চলছে সংগ্রহ। বলগুলা যে তুলার যে বলটা, এই বলটা এবং আঁশ এগুলা অনেক সন্তোষজনক এবং চাষিরা আমার মনে হয় চাইনিজ 1 এবং চাইনিজ 2 এইসব এগুলা লাগালে আমার মনে হয় চাষি লাভবান হয়। লাস্ট সময় এটা সোয়িং করেছি, তো আমি যদি এর সাথে ভালো একটা জমিতে করতে পারি এবং সঠিক সময় করতে পারি, আমার মনে হয় যে হোয়াইট গোল্ড 2 বা অন্যান্য যে বীজ আছে তার সাথে ভালো একটা রেজাল্ট আমরা নিয়ে আসতে পারবো। পানি বোধহয় 3 দিন 4 দিন পর্যন্ত ছিল, তো এর প্রাকৃতিক যে দুর্যোগ যে মোকাবেলা সংসম্পন্ন জাত আমি মনে করি এটা একটা আছে। ব্যাংকগুলো বুঝতেই পারি না যে আমরা কী তুলা ব্যবসা করি, বলে শিমুলে তুলা ব্যবসা করেন না কি করেন, এই তুলা কোথায় হয় কি হয়, অথচ কিন্তু আমরা মাঠে আমাদের লোক বল দেওয়া আছে, তুলন বোর্ডের সঙ্গে আমাদের লোক বল আছে, আমরা যাদের দিয়ে এই কৃষকদের চাষ করাচ্ছি। বর্তমানে সুদানে 32,000 একর জমিতে তুলা চাষ করে রপ্তানি করছেন সৌদি প্রবাসী আবুল খায়ের। নিজেদের খামারের উচ্চ ফলনশীল 3টি জাতের তুলা বাংলাদেশে এনে চাষাবাদের মাধ্যমে উৎপাদন দ্বিগুণ করার স্বপ্ন দেখছেন তিনি। হাইব্রিডের অন্য ভ্যারাইটি একটা গাছ 1 মিটারের দরকার, এখানে 3টা গাছ লাগাতে পারবেন। 3টা গাছ হলে যদি একটা গাছে 30টা করে ফল হয় তাহলে 90টা ফল হবে। আর হাইব্রিডের চাইনিজ বড় যেগুলো আসে, একটা গাছে 40 থেকে 50টা ফল হয়, তো যদি ওইভাবে হয় তাহলে 3 টাইমস বা 2 টাইমস বেশি হয়ে যাবে আর কি। এটাই আমাদের পদ্ধতি। আর আমাদের বীজগুলোর মধ্যে জার্মিনেশন টেস্ট করে দেখা যায় 98% এর মতো জার্মিনেশন হয়। দেশের পোশাক খাতের জন্য বছরে $9 বিলিয়ন তুলা ও সুতা আমদানি করতে হয়। তাই গুণগত মানের উচ্চ ফলনশীল তুলার চাষাবাদ বাড়ানোর বিকল্প নেই বাংলাদেশের। কৃষকরা বলছে প্রচলিত জাতের তুলার চাইতে এই সুদান থেকে আনা তুলার যে উৎপাদন সেইটা অনেক ভালো। মনে রাখতে হবে 1 টন যদি তুলার বাড়তি উৎপাদন করতে পারে কৃষক, তাতে যেমন কৃষকের অর্থনৈতিকভাবে লাভজনক হবে, তেমনি সরকারেরও একটি বড় অংশের সাপোর্ট হবে। সেটি হচ্ছে প্রতি টন তুলা আমদানি করতে বাংলাদেশকে গুনতে হয় $1800। ফলে 1 টন তুলার উৎপাদন বাংলাদেশে বাড়া মানে $1800 সাশ্রয়। সুশান্ত সিনহা, 71, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্বরাষ্ট্র উপদেষ্টার ব্রিফিংটি শেষ হয়েছে। দর্শক, এই সম্পর্কে তথ্য নিয়ে সংবাদ নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো। নিলামের ঘোষণার পর চট্টগ্রাম বন্দরের শেডে পড়ে থাকা গাড়ি ছাড় করাতে শুরু করেছেন আমদানিকারকরা। মাত্র 1 সপ্তাহে 36টি গাড়ি ছাড় হয়েছে। এরই মধ্যে আরও 14টি আবেদন জমা পড়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়ি ছাড় করিয়ে এরই মধ্যে 10 কোটি টাকার রাজস্ব পেয়েছে সরকার। কর্তৃপক্ষ আরও জানায়, বছরের পর বছর এসব গাড়ি ছাড় না করে বন্দরের শেডে ফেলে রেখেছিল আমদানিকারকরাই। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। বেশ কয়েক বছর ধরে চট্টগ্রাম বন্দরের কার শেডে পড়েছিল 297টি দামি ব্র্যান্ডের গাড়ি। এর মধ্যে বিগত সরকারের এমপিদের কোটায় আনা হয়েছিল 31টি। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও আমদানিকারকরা এইসব গাড়ি ছাড়িয়ে না নেয় বিপাকে পড়ে বন্দর কর্তৃপক্ষ। এসব গাড়ির মধ্যে 100টি নিলামে বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে চট্টগ্রাম কাস্টম হাউস। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, নিলাম শুরুর ঠিক আগ মুহূর্তে অতিরিক্ত শুল্ক ও জরিমানা দিয়ে 36টি গাড়ি ছাড় করে আমদানিকারকরা। এর মধ্যে একজন সাবেক সংসদ সদস্য রয়েছেন বলে নিশ্চিত করেছে কাস্টমস হাউস। নিলামে যতগুলো গাড়ি ওঠানোর কথা ছিল অতগুলো ওঠানো সম্ভব হয় নাই, বাট আমাদের যেহেতু দ্রুত তারা ট্যাক্স পরিশোধ করে খালাস করে নিয়ে যাচ্ছে, গভর্নমেন্ট তার রাজস্ব এখান থেকে বেশি পাচ্ছে। কর্তৃপক্ষ আরও অভিযোগ করে, বিদেশ থেকে আমদানি করা গাড়ি ছাড় না করে বরং চট্টগ্রাম বন্দরের কার শেডকে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো শোরুম হিসেবে ব্যবহার করেন। পরে কৌশলে নিলাম করিয়ে ওই একই গাড়ি নিয়ে যান আমদানিকারক, কিন্তু এবার সেই সুযোগ দেয়া হয়নি। প্রকৃত মালিক ডেলিভারি নেয় তখন সে আমাদেরকে স্টোর রেন্টটা দিয়ে যায়, কিন্তু যখন আরেকজন থার্ড পার্টি অকশন করে ডেলিভারি নিয়ে যায় তখন আসলে সে স্টোর রেন্ট দেয় না, সে কাস্টমসকে তার যে বিড ভ্যালু সেটা দেয় এবং সেখানের একটা সেল প্রসিড আমরা পাই আইন অনুযায়ী। নতুন গাড়ির চাহিদা কম, সেই ক্ষেত্রে হয়তো আমদানিকারক ভেবেছে যে গাড়িটা এটা আমি এখন এই লিকুইড ক্যাশের মাধ্যমে ডিউটি পেমেন্ট করে যে আমি শোরুমে নিয়ে যাব, হয়তো বা গাড়িটা এখন বিক্রি হবে না, এই কারণে সে একটু স্লোলি যখন মার্কেটটা ভালো হবে তখন সে লিকুইড ক্যাশের বিপরীতে পরিশোধ করে এটা নিয়ে যেতে চেয়েছিল।
চট্টগ্রাম কাস্টমস হাউজের দেয়া তথ্য মতে আমদানিকারকরা ছাড় করিয়েছে 16টি হাইব্রিড কার, 11টি মাইক্রোবাস, 8টি দামি জিপ এবং একটি ডবল কেবিন পিকআপ। ডিউটি কিন্তু অনেক বেশি পড়ে যায়, অনেক বেশি পড়ে যাওয়ার কারণে ডিউটি এবং মানে ইউরোপীয় ওখানে কিনা হিসেবে যখন যোগ করে তখন দেখি যে গাড়িটার বর্তমানে চালানোর উপযুক্ত হয় না, ওই দামে চালানো যায় না। আমদানির 30 দিনের মধ্যে গাড়ি ছাড় না হলে নিলামে বিক্রির জন্য কাস্টমসের কাছে বাই পেপার হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। তবে এবার নিলাম ঘোষণার পর আমদানিকারকরা যে হারে গাড়ি ছাড়িয়ে নিচ্ছে তাতে বন্দর কর্তৃপক্ষ আশাবাদী যে শিগগিরই বন্দর কার শেড এবার পুরানো গাড়ি মুক্ত হবে। আব্দুল আল মামুন, ৭১। বসন্ত এবং বিশ্ব ভালোবাসা দিবস সামনে রেখে যশোরের গদখালিতে জমে উঠেছে ফুলের বাজার। বাড়তে শুরু করেছে ফুলের দাম, তবে গত বছরের তুলনায় দাম অর্ধেক নেমে আসায় অসন্তুষ্ট চাষিরা। ব্যবসায়ীরা বলছেন বাজারে ফুলের সরবরাহ বেশি থাকলেও চাহিদা কিছুটা কম রয়েছে। এস এম ফরহাদের তথ্য ছবিতে প্রতিবেদন। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি, পানিসারা ইউনিয়ন সহ বেশ কয়েকটি জায়গায় বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে 13 ধরনের ফুল। এসব ফুল নিয়ে ভোর থেকে বিক্রির জন্য বাজারে আসছেন চাষিরা। সারা দেশ থেকে ব্যবসায়ীরা আসছেন ফুল কিনতে। গ্লাডিওলাস, রজনীগন্ধা, জারবেরা, চন্দ্রমল্লিকা, গাঁদা ফুলের দাম কিছুটা কম হলেও ঊর্ধ্বমুখী গোলাপের দাম মাত্র 2 দিন আগেও যে গোলাপ বিক্রি হয়েছে 5 টাকায়, সেই গোলাপ এখন বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকায়। তবে কৃষকরা বলছেন ভালোবাসা দিবস উপলক্ষে গেল বছর একটি গোলাপ বিক্রি হয়েছে 20 থেকে 25 টাকায়। গত বছরের তুলনায় এবছর হয়তো দাম একটু কম, তারপরেও চাষিরা ইনশাল্লাহ খুশি, কারণ মালের আমদানি বেশি। 2-5 দিন আগে গোলাপের চাহিদাটা একটু কম ছিল, দামও কম ছিল। আজকে থেকে গোলাপের চাহিদা এবং অন্যান্য সকল ফুলের চাহিদাই বাড়ছে। এবং গত বছর যেভাবে দাম ছিল সেই অনুপাতে এবছর চাষিরা সেভাবে দাম পায়নি, তবুও গোলাপ চাষিরা মোটামুটি সন্তুষ্ট। ব্যবসায়ীরা জানান বসন্ত আর ভালোবাসা দিবসে ফুলের চাহিদা সব সময় বেশি থাকে। এবার ফুলের সরবরাহ বেশি হওয়ায় দাম কম। চলতি মৌসুমে 3টে অনুষ্ঠানকে ঘিরে আমরা ফুলের জন্য প্রস্তুতি নিয়েছিলাম, তো মোটামুটি ফুলের দাম ভালো। আজকে গেঁদা 4 টাকা, 5 টাকা, 3 টাকা এমন দাম গেছে। খুব ভালো চাহিদা, সামনে খুব ভালো যাচ্ছে আর কি। গোলাপ কিনছি, রজনীগন্ধা কিনছি, গ্যালোডিয়াস কিনছি, এবার জারবেরা কিনছি, তা সব ফুলে কিনছি। আমরা গাড়িতে নিয়ে যাবো, নিয়ে তা মালের দাম বেশি, বিক্রি করতে হবে এভাবেই। যশোরের গদখালি ও পানিসারা এলাকার প্রায় 600 হেক্টর জমিতে 13 ধরনের ফুল চাষ করেন চাষিরা। বনশ্রী হালদার, ৭১। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-এ যাওয়ার প্লে অফে জয় পেয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। সেল্টিকের ঘরের মাটিতে তাদেরকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। আর সেল্টিকের এই হারে শেষ হয়েছে ঘরের মাটিতে তাদের 32 ম্যাচ আনবিটেন থাকার রেকর্ড। শুরুতে কিছুটা অগোছালো থাকায় সেল্টিক পার্কে প্রথম মিনিটেই গোল হজম করে বসে বায়ার্ন, তবে অফসাইডে বাতিল হয় সেই গোল। এরপরেই যেন জ্বলে ওঠে কেইন মুসিয়ালারা, শুরু করে একের পর এক আক্রমণ। 45 মিনিটে গোল করে ডেডলক ভাঙেন মাইকেল ওলিস, আর তাতেই ফার্স্ট হাফে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন। সেকেন্ড হাফের শুরুতেই নিজেদের 2 নম্বর গোলের দেখা পায় বায়ার্ন। এবার গোল স্কোরার ইংলিশ ফরওয়ার্ড হ্যারি কেইন 79 মিনিটে গোল করে ব্যবধান কমান সেল্টিকের দাইজেন মায়দা। বাকি সময়ে গোল পায়নি দু দলের কোনোটি। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-এ যাওয়ার আশা জিইয়ে রাখল ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।